নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পস্রোত চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আপনারা শুনবেন লেখিকা অপর্ণা সাধুকার লেখা গল্প একটি অসমাপ্ত বিচার। আজকের গল্প পাঠে আলাপন, গল্পের সূত্রধার আমি অভিক। তাহলে শুরু করা যাক আজকের নিবেদন, লেখিকা অপর্ণা সাধুকার কলমে একটি অসমাপ্ত বিচার। রাত প্রায় 1:30। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের উপর দাঁড়িয়ে থাকা লাহেরি ম্যানশন এখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। এক টানা একঘেয়ে একই শব্দ, যা কলকাতার ভ্যাপসা গরমটাকে আরো বিষণ্ণ করে তুলছে। দোতলার কোণের ঘরে স্টাডি রুমে তখনও আলো জ্বলছে। দেবাশিস লাহিড়ী তার বিশাল মেহগিনি কাঠের টেবিলের সামনে বসে আছেন। তার সামনে খোলা পুরনো কিছু ফাইল, হলুদ হয়ে যাওয়া কাগজ। লোকচক্ষুর আড়ালে থাকা এই মানুষটির মুখে আজ ক্লান্তির চেয়েও বেশি আতঙ্ক। হঠাৎ করেই একটা ভারী কাঠের দরজা খোলার আওয়াজ হতেই দেবাশিসবাবু মুখ তুলে তাকালেন। তার চশমার কাচের ওপর দিয়ে বাইরের বিদ্যুতের ঝিলিক পড়ল। তুমি এই সময়? দেবাশিসবাবুর গলায় বিস্ময় নাকি স্বস্তি। আগন্তুক কোনো উত্তর দিল না। সে ঘরের ভিতরে ঢুকে সে দরজাটা নিঃশব্দে ভেতর থেকে আটকে দিল। খিল খোলার ধাতব শব্দটা বৃষ্টির শব্দটাকেও ছাপিয়ে গেল। আমি আর পারছি না, সে ফিরে এসেছে। আমি আর সন্ধ্যায় ওকে দেখেছি, সেই সাক্ষী। 15 বছর আগের সেই অভিশাপটা আজও পিছু ছাড়ছে না আমাদের। এবার সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব। আগন্তুক এবার কাছে এলো। তার হাতে ধরা একটা লম্বাটে ধারালো বস্তু, সেটা বিদ্যুতের আলোয় একবার চিকচিক করে উঠল। সত্যিই তো সব শেষ হওয়া দরকার দেবাশিস। আগন্তুকের কণ্ঠস্বর শান্ত, প্রায় হিমশীতল। দেবাশিস বাবুর চোখ বড় বড় হয়ে গেছে। তিনি কিছু একটা বলতে চাইলেন, হাত বাড়ালেন টেবিলের ওপরে রাখা কলমটার দিকে। কিন্তু তার আগেই সেই ধারালো ফলাটা তার বুকে পিঁধে গেল। কোনো চিৎকার বেরোল না, শুধু একটা অস্ফুট গোঙানি। টেবিলের উপরে রাখা ডায়েরির পাতা সাদা থেকে লাল হয়ে উঠল। দেবাশিসবাবু শেষবারের মতো প্রাণপণ শক্তি দিয়ে তার ডান হাতটা নাড়ালেন। ঝর্ণা কলম থেকে নীল কালি আর লাল রক্ত মিশে একাকার হয়ে গেছে কাগজের ওপরে। জীবন যখন শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন তিনি শেষবারের মতো একটা শব্দ লিখলেন। অগোছালো কাঁপা কাঁপা হরফে একটা মরণ চিৎকার যেন কাগজের বুকে থমকে গেল। আগন্তুক হাত ঘড়ি দেখল, ঠিক 20 মিনিট। 20 মিনিটের জন্য সিসিটিভিটা বন্ধ রাখা হয়েছে। সে একটা রুমাল দিয়ে পেপার কাটারটা মুছে নিল। তারপর কোনো তারা ছাড়াই ঘরের আলোগুলো নিভিয়ে দিয়ে অন্ধকার করে মিলিয়ে গেল। বাইরে তখন বৃষ্টি পড়ছে। লাহিড়ী ম্যানশনের গেটে পাহারারত দারোয়ান জানতেও পারল না ভিতরে একটা সাম্রাজ্যের পতন ঘটেছে, আর শুরু হয়েছে এক অসম লড়াইয়ের গল্প। পরের দিন সকাল, ভবানীপুরের পুরনো আমলের বিশাল এক বাড়ির ব্যালকনিতে বসেছিল রীতাভরি। মে মাসের প্যাচপ্যাচে গরমের মধ্যেও তার ব্যালকনিটাতে একটা শীতল আরাম থাকে। সামনেই বড় একটা মেহগনি গাছ, তার পাতায় পাতায় ভোরের রোদে ঝিলিক খেলা করছে। রীতাভরির হাতে ব্ল্যাক কফি। টেবিলের ওপরে রাখা আজকের আনন্দবাজার। প্রথম পাতায় লিড নিউজ, শহরে চাঞ্চল্য, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস লাহিড়ীর রহস্য মৃত্যু। খবরটা রীতাভরি খুব মন দিয়ে পড়ছিল না। সে লক্ষ্য করছিল খবরের পাশে ছোট ছবিটা, দেবাশিস লাহিড়ীর সেই চিরচেনা সৌজন্যমাখা হাসি। রীতাভরি কফিতে চুমুক দিল। গতরাতে ইন্সপেক্টর সৌম্যজিতের একটা ফোন এসেছিল। সে শুধু জানিয়েছিল কেসটা পুলিশি নথিতে সন্দেহজনক মৃত্যু হিসেবে নথিভুক্ত হয়েছে। ঠিক সেই মুহূর্তে কলিং বেলের আওয়াজ হলো একটা। মিনিট 2-3 মধ্যেই ঘরের দরজায় টোকা পড়ল, সাথে মহিলা কণ্ঠস্বর ভেসে এলো। আসতে পারি? রীতাভরি ব্যালকনি থেকে উঠে ঘরে ঢুকল।
দরজার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে দেখে সে কিছুটা থমকে গেল। সে জানতো আজ পুলিশি তৎপরতা বাড়বে, হয়তো লালবাজার থেকে কেউ আসবে। কিন্তু দেবাশিস লাহিড়ীর স্ত্রী স্বয়ং এভাবে তার ভবানীপুরের বাড়িতে এসে হাজির হবেন, সেটা রীতাভরির হিসেবের বাইরে ছিল। মধুরিমা লাহিড়ী ঘরে ঢুকলেন। পরনে একটা ধবধবে সাদা গরদের শাড়ি, কপালে ছোট একটা টিপ। তার চেহারার আভিজাত্যের ছাপ স্পষ্ট থাকলেও চোখের নিচের কালি আর ফ্যাকাশে ঠোঁট বলে দিচ্ছে গত কয়েক ঘন্টা তার উপর দিয়ে কি প্রবল মানসিক ঝড় বয়ে গেছে। রীতাভরি নিজেকে দ্রুত সামলে নিয়ে শান্ত গলায় বলল, ভেতরে আসুন মধুরিমা দেবী, বসুন। মধুরিমা বসলেন। ঘরের চারপাশে বইয়ের তাক আর অগোছালো ফাইলের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে তিনি সরাসরি রীতাভরির চোখের দিকে তাকালেন। তার দুটো হাত থরথর করে কাঁপছে। ব্যাগ থেকে একটা ছোট্ট রুমাল বের করে তিনি হাতের তালুটা মুছলেন। রীতাভরি অগোছালো সামনের কাচের টেবিল থেকে ব্ল্যাক কফির কাপটা সরিয়ে রাখল। মধুরিমার কাঁপতে থাকা আঙুলগুলো আর তার হাতের তালুর ঘাম রীতাভরির চোখ এড়ালো না। রীতাভরি মধুরিমার দিকে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল। তার হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখ লাল, কিন্তু কান্নার জল নয়। শোকের সঙ্গে উদ্বেগ মিশে গেলে মানুষের চেহারা এমনই হয়, এটা রীতাভরি বহুবার দেখেছে। আপনি জল খাবেন? মধুরিমা মাথা নাড়লেন। না ধন্যবাদ। রীতাভরির সামনে রাখা নোটপ্যাডটা টেনে নিল, কলমের ঢাকনা খুলে শান্ত স্বরে বলল, ঠিক আছে, শুরু থেকে বলুন, কেন মনে হলো আমার কাছে আসা দরকার? মধুরিমা একটা গভীর শ্বাস নিলেন, কিন্তু গলাটা শুকনো। পুলিশ তাদের কাজ করছে আমি জানি, কিন্তু আমার মনে হচ্ছে ওরা বিষয়টা খুব সরল করে দেখছে। কোন দিকটা? ওরা বলছে হয়তো ব্যবসায়িক শত্রুতা, না হয় পরিবারের কারো সঙ্গে ঝামেলা। কিন্তু দেবাশিস মানে আমার স্বামী গত কয়েকদিন ধরে না খুব অস্থির ছিল। রাতে ঠিক মতো ঘুমোতো না, হঠাৎ হঠাৎ চমকে উঠত, কেউ ফোন করলে ঘর থেকে বেরিয়ে যেত। আপনি জিজ্ঞেস করেছিলেন? করেছিলাম, বলতো কিছু না, কাজের চাপ। আমি কিন্তু 25 বছর ধরে এই মানুষটাকে খুব ভালো মতো চিনি, ও চাপ লুকোতে পারতো না। শেষ দিন মানে ঘটনার দিন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? সন্ধ্যের পর স্টাডি রুমে নিজেকে বন্ধ করে রেখেছিল, খাওয়ার সময়ও বেরোলো না। আর আর একটা কথা বলেছিল, অদ্ভুত লেগেছিল তখন, এখন তো আরো বেশি লাগছে। কি কথা? বলেছিল কিছু পুরনো জিনিস কখনো সত্যি শেষ হয় না, সুযোগ পেলেই ফিরে আসে। রীতাভরি এবার কলম নামিয়ে রাখল। এই ধরনের কথা সাধারণত মানুষ হঠাৎ করে বলে না, এর পেছনে একটা প্রেক্ষাপট থাকে, অতীত, অপরাধবোধ বা অন্য কোনো চাপ বা ভয়। সে শান্ত স্বরে বলল, মধুরিমা দেবী, একটা কথা স্পষ্ট করে বলি, আমি কেস নিলে ব্যক্তিগত ব্যাপারও খুঁটিয়ে দেখতে হবে। আপনার স্বামীর পুরনো সম্পর্ক, ব্যবসা, আর্থিক লেনদেন সব, অনেক অস্বস্তিকর প্রশ্নও করব। আপনি প্রস্তুত তো? যদি সত্যিটা বেরিয়ে আসে, আমি প্রস্তুত। রীতাভরি এবার সামান্য এগিয়ে বসল। ভালো, তাহলে প্রথম প্রশ্ন, আপনার স্বামী কাকে ভয় পাচ্ছিলেন? মধুরিমা ঠোঁট চেপে ধরলেন, তারপরে ধীরে ধীরে বললেন, আমি নিশ্চিত নই, কিন্তু আমার মনে হয় কাউকে না, নিজের অতীতকে। রীতাভরি নোটপ্যাডে একটা শব্দ লিখলেন, পাস্ট। তারপরে মাথা তুলে বলল, ঠিক আছে, এবার আমাকে দেবাশিস লাহিড়ী সম্পর্কে সত্যিটা বলুন, যেটা সবাই জানে না। মধুরিমা কিছুক্ষণ চুপ করে রইলেন, চোখ নামিয়ে নিজের আঙুলের দিকে তাকিয়ে রইলেন, যেন কোথা থেকে শুরু করবেন সেটা ভেবে নিচ্ছেন। তারপর ধীরে ধীরে বললেন, দেবাশিসকে সবাই যে মানুষ হিসেবে চিনত, সে পুরোটা সত্যি নয়। রীতাভরি কিছু বলল না, শুধু শুনতে লাগলো। ও ভালো কাজ করত, সেটা আমি অস্বীকার করছি না। স্কুল বানিয়েছে, অনাথ আশ্রমে সাহায্য করেছে, কত মানুষের চিকিৎসার খরচ দিয়েছে, এগুলো সব সত্যি। কিন্তু একটা সময়ের পর আমি বুঝতে পারি ও
ও যেন কিছু প্রমাণ করতে চাইছে, কারো কাছে নয়, নিজের কাছে। একটা অপরাধ বোধ ওকে তাড়া করে বেড়ায়। কোনো নির্দিষ্ট ঘটনার কথা জানেন? পুরোটা না, তবে বছর 15 আগে একটা সময় ও খুব বদলে যায়। আগে ও অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিল, কঠোর ছিল, হিসেবে ছিল। তারপর হঠাৎ করেই সব কিছু পাল্টে যায়। রাতের পর রাত ঘুমোতে পারতো না, মাঝরাতে উঠে বারান্দায় বসে থাকতো। ডাক্তার দেখিয়েছিলাম, বলেছিল অ্যাংজাইটি। সেই সময় কোনো ঘটনা ঘটেছিল? একবার খবরের কাগজে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট রিপোর্ট বেরিয়েছিল। উত্তর 24 পরগনার দিকে রাতে রাস্তার ধারে একজন মারা যায়, হিট অ্যান্ড রান বলা হয়েছিল। আমি তখন খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু রিপোর্টটা পড়ার পর দেবাশিসের আচরণ খুব অস্বাভাবিক হয়ে গিয়েছিল। কাগজটা ছিঁড়ে ফেলে দিয়েছিল। তারিখটা মনে আছে? না, বছরটা হয়তো 2010 বা 11 হতে পারে। আর গত কয়েকদিনে কেউ দেখা করতে এসেছিল? ফোন, চিঠি? মধুরিমা এবার ব্যাগ থেকে একটা ছোট্ট খাম বের করলেন। সাধারণ বাদামি খাম, উপরে শুধু লেখা দেবাশিস লাহিড়ী, ব্যক্তিগত। ঘটনার 2 দিন আগে এটা আসে। ভেতরে কিচ্ছু ছিল না, শুধু একটা সাদা কাগজে একটা শব্দ লেখা। রীতাভরি কাগজটা বের করল। কালো কালি দিয়ে পরিষ্কার করে লেখা, আমি দেখেছিলাম। ঘরে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। রীতাভরি কাগজটার দিকে তাকিয়ে রইল। সে শান্ত গলায় বলল, পুলিশকে এটা দিয়েছেন? না, কেন? কারণ দেবাশিস আমাকে বারণ করেছিল। বলেছিল এটা বাইরে গেলে অনেক পুরনো ক্ষত খুলে যাবে। রীতাভরি এবার সোজা হয়ে বসল। তার গলায় পেশাদারি দৃঢ়তা ফিরে এসেছে। মধুরিমা দেবী, আমি কাল সকালেই আপনার বাড়িতে যাব। স্টাডি রুম, ওর পার্সোনাল পেপারস, রিসেন্ট কল লগ সব দেখতে হবে। আর একটা জিনিস, বাড়ির প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। আপনি এটা অ্যারেঞ্জ করবেন? করব। রীতাভরি খামটা আবার টেবিলে রেখে বলল, আর একটা প্রশ্ন, খুব সাধারণ কিন্তু জরুরি। দেবাশিস লাহিড়ী কি মৃত্যুর আগে কারো নাম নিয়েছিলেন? মধুরিমার মুখটা কেমন যেন শক্ত হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, হ্যাঁ, একটা নাম বলেছিল, মেঘলা। মেঘলাকে? বছর 15 আগে দেবাশিস এই মেয়েটিকে আশ্রম থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে। ছোটবেলা থেকে আমাদের কাছেই বড় হয়েছে। বাড়ির সবাই তাকে চেনে, কিন্তু গতকাল রাত থেকে সে নিখোঁজ। রীতাভরি আর কিছু বলল না, শুধু নোটপ্যাডে লিখল, মিসিং মেঘলা। ঠিক আছে, আমি কেসটা নিলাম। কাল সকালে আপনার বাড়িতে যাব। রীতাভরির কথা শুনে মধুরিমা দেবীর চোখে এক চিলতে স্বস্তি দেখা দিল। মধুরিমা দেবী নিজের ব্যাগ থেকে একটা খাম বের করে রীতাভরির সামনে এগিয়ে দিয়ে বললেন, এটা রাখুন। আপনার ফিস কত তো আমি জানি না, এতে কিছু টাকা আছে, অ্যাডভান্স হিসেবে রাখুন। রীতাভরি খামটার দিকে তাকালো, কিন্তু হাত বাড়ালো না। তার স্থির দৃষ্টি মধুরিমার ফ্যাকাশে মুখে আটকে রইল। কয়েক মুহূর্ত নীরবতা ঘরটাকে যেন আরো ভারী করে তুলেছে। টাকাটা আপনার কাছেই রাখুন মধুরিমা দেবী। আমি অগ্রিম নিয়ে কাজ শুরু করি না। আগে কেসটা বুঝি, তারপর পারিশ্রমিকের কথা ভাবা যাবে। মধুরিমা কিছুটা অপ্রস্তুত হলেন। খামটা হাতে ধরেই বললেন, কিন্তু এটা তো একটা প্রথা। আপনি আমাদের জন্য সময় দেবেন, আপনার তো পরিশ্রম আছে। আমার কাছে সত্যের সন্ধানটা একটা ব্যক্তিগত চ্যালেঞ্জের মতো। যখন আমি নিশ্চিত হব যে আমি আপনার স্বামীকে ন্যায় বিচার দিতে পারছি, তখন খামটা গ্রহণ করব। মধুরিমা একটা দীর্ঘশ্বাস ফেলে খামটা ব্যাগে ফিরিয়ে নিলেন। ঠিক আছে রীতাভরি, আমি কাল সকাল 9টায় আপনার জন্য অপেক্ষা করব। বাড়ির গাড়িটা কি পাঠিয়ে দেব? তার প্রয়োজন হবে না, আমি নিজের গাড়িতেই পৌঁছাবো। পরদিন সকাল 9:30 নাগাদ রীতাভরির গাড়ি এসে থামল বালিগঞ্জের পুরনো অভিজাত বাড়ির সামনে।
লোহার বড় গেট, তার গায়ে পিতলের নেম প্লেট, লাহেরি হাউস। বাড়িটা দেখেই বোঝা যায় যে পুরনো বনেদিয়ানা এবং নতুন টাকার মিশেলে তৈরি। 3 তলা বাড়ি, চারপাশে পরিচর্যা করা বাগান, গাড়ি রাখার আলাদা শেড আছে। কিন্তু বাড়ির বাইরের সাজসজ্জা এবং ভিতরের পরিবেশে একটা চাপা অস্বস্তি, যেন গত রাতের ঘটনা বাড়ির প্রতিটা দেওয়ালে আটকে আছে। গেট খুলে দিল বছর 50-এর এক লোক। রোগা চেহারা, কাঁধ ঝুঁকে আছে, মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। আপনি কি মিস রায়? হ্যাঁ, আপনি? আগে আমি হরিপদ, এই বাড়ির কেয়ারটেকার। রীতাভরি মাথা নাড়ল। হরিপদর গলায় ভয়, কিন্তু সেটা শোকের ভয় নয়, অন্য কিছুর। মানুষের চোখের সেই পার্থক্য ধরা পড়ে। রীতাভরি সেটা মনে রাখল। ভিতরে ঢুকতেই মধুরিমা লাহিড়ী এগিয়ে এলেন। আসুন, আমি সবাইকে সব কিছু বলে রেখেছি। আপনি যা যা জানতে চান জিজ্ঞেস করতে পারেন। রীতাভরি সংক্ষিপ্তভাবে বলল, প্রথমে স্টাডি রুমটা দেখতে চাই। দোতলায় উঠে স্টাডি রুমের সামনে এসে রীতাভরি থেমে গেল। দরজার হাতলে হলুদ কালো পুলিশি সিলিং টেপ টানা, ক্রাইম সিন, ডোন্ট ক্রস দ্য লাইন। দরজার পাশে একটা সাদা কাগজে থানার শিলমোহর, তারিখ এবং তদন্তকারী অফিসারের সই। ঘরটা আনুষ্ঠানিকভাবে সিল করা আছে, অর্থাৎ পুলিশের ফরেন্সিক প্রসেস এখনো শেষ হয়নি। রীতাভরি কিছুক্ষণ চুপচাপ টেপের সামনে দাঁড়িয়ে রইল। তারপর ব্যাগ থেকে ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করল। দুবার রিং হতেই ওপার থেকে গলা এলো। হ্যালো, সৌম্যজিৎ দে বলছি। আমি রীতা ভরি, লাহিড়ী হাউসে এসেছি। স্টাডি রুম সিল করা আছে। উপরে কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর বলল, করেছি। ফরেন্সিকের ফাইনাল সুইপ বাকি। কোনো সমস্যা? সমস্যা না, কিন্তু পরিবারের অনুমতি নিয়ে আমি কেসটা দেখছি। ঘরটা ইন্সপেক্ট করতে হবে। তুমি এখনো বদলাওনি। ক্রাইম সিন দেখলেই ভিতরে ঢোকার তাড়া। আর তুমি এখনো কথা ঘোরাও। ঢুকতে পারবো? শোনো, অফিসিয়ালি আমি এখনই অ্যালাউ করতে পারবো না। চেইন অফ কাস্টাডি ভাঙলে কোর্টে প্রবলেম হবে, তুমি তো জানো। তবে তবে আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছচ্ছি। আমি উপস্থিত থাকলে তুমি রুম অবজার্ভ করতে পারবে। কিছু টাচ করা যাবে না, কোনো জিনিস সরানো যাবে না, শুধু ভিজুয়াল ইন্সপেকশন। এনাফ। ও আরেকটা কথা, কেসটা যত সহজ দেখাচ্ছে ততটা কিন্তু নয়। কেন বলছো? মৃত্যুর আগের 1 সপ্তাহে দেবাশিস লাহিড়ীর কল রেকর্ডস কিন্তু অদ্ভুত। 3টে আননোন প্রিপেড নাম্বার থেকে রিপিটেড কল এসেছে। সব নাম্বার এখন সুইচড অফ। আর বলো। বাড়ির সিসিটিভি সিস্টেম মার্ডারের ঠিক 20 মিনিট আগে ম্যানুয়ালি শাটডাউন করা হয়েছিল। টেকনিক্যাল গ্লিচ নয়, কেউ সিস্টেম অ্যাক্সেস করেছিল। ইনসাইড জব? পসিবলি। তাই কাউকে ট্রাস্ট করো না, পরিবারের কাউকেও না। কলটা কেটে গেল। রীতাভরি ফোন নামিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপরে নিচের দিকে তাকালো। মধুরিমা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন, মুখে একটা চাপা উদ্বেগ। পুলিশ আসছে, তার আগে একটা জিনিস জানতে চাই। এই বাড়িতে সিসিটিভি অ্যাক্সেস কার কার ছিল? দেবাশিস, ঈশান আর সিকিউরিটি রুমের স্টাফ। মেঘলার অ্যাক্সেস ছিল? প্রশ্নটা শুনে মধুরিমা এক মুহূর্তের জন্য থেমে গেল। খুব সামান্য, কিন্তু রীতাভরির চোখ এড়ালো না সেটা। অনেক সময় মানুষের উত্তর দেওয়ার আগে যে ছোট্ট বিরতি নেয়, সেটাই অনেক কথা বলে দেয়। মধুরিমার ঠোঁট ভিজিয়ে নিয়ে বললেন, ছিল, মানে পুরো অ্যাক্সেস না, কিন্তু দেবাশিস ওকে অনেক কিছুতেই ভরসা করত। বাড়ির হিসেবপত্র দেখা, কিছু অফিস ফাইল গুছিয়ে দেওয়া, সিকিউরিটি রুমে গিয়ে ফুটেজ চেক করা, এসব তো করতো। ও কি টেকনিক্যালি এসব জানতো? কম্পিউটার নিয়ে ওর ভালোই ধারণা ছিল। কলেজে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করেছে। মানে চাইলে সিসিটিভি সিস্টেম শাটডাউন করতে পারতো? মধুরিমা একটু অস্বস্তি নিয়ে বললেন, তাত্ত্বিকভাবে হয়তো পারতো, কিন্তু আমি বিশ্বাস করি না। মেঘলা এমন কিছু করবে বলে তো বিশ্বাস করি না আমি। বিশ্বাস আর তথ্য দুটো আলাদা জিনিস।
রীতাভরির গলায় কোনো কঠোরতা নেই, শুধু পেশাদারি স্পষ্টতা। আমি কাউকে সন্দেহ করছি না, আর সম্ভাবনা বাদ দিচ্ছি না। ঠিক তখনই পাশের করিডোর থেকে একটা গলা ভেসে এলো। কনভিনিয়েন্ট, ইজন্ট ইট? রীতাভরি ঘুরে তাকালেন। ঈশান সিঁড়ির ধারেই দাঁড়িয়ে আছে, দুহাত বুকের কাছে ভাঁজ করা, মুখে একটা বিরক্তি। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বাড়ির যে মেয়েটা গত রাত থেকে নেই তাকেই সাসপেক্ট করা সবচেয়ে সহজ। মিসিং পারসন অটোমেটিক্যালি ভিলেন, ক্লাসিক থিওরি। রীতাভরি ওর দিকে তাকিয়েই রইল, তারপর বলল, আপনি ওকে ডিফেন্ড করছেন? না, শুধু বলছি মেঘলাকে সবাই খুব সহজেই ভুল বুঝছে। ও বাবার খুব কাছের ছিল, বরং সে থামল। রীতাভরি চোখ সরু করে বলল, বরং? বরং এই বাড়িতে অনেকেই আছে যাদের মোটিভ আরো বেশি স্ট্রং। আপনি যদি সত্যি তদন্ত করেন তাহলে একটা জিনিস দেখবেন, বাবা বাইরে যেরকম মানুষ ছিলেন ঘরের ভেতরে সবসময় সেই রকম ছিলেন না। স্পষ্ট করে বলুন। ঈশান হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বলল, এখনই না, আগে আপনি একটু খুঁড়ে দেখুন, অনেক ইন্টারেস্টিং জিনিস পাবেন। এই বলে সে সরে গেল। ঘরে কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতা নেমে এলো। রীতাভরি মধুরিমার দিকে তাকালো। মধুরিমার মুখ ফ্যাকাশে, আঙুলের ডগা দিয়ে শাড়ির আঁচলটা চেপে ধরে আছেন। রীতাভরি খুব স্বাভাবিক গলায় বলল, মধুরিমা দেবী, মেঘলার ঘরটা কোথায়? মধুরিমা মুখ তুলে তাকালেন। দোতলায়, করিডোরের শেষ ঘর। আমি সেটা দেখতে চাই, আর সিকিউরিটি রুমটাও। নিচে ঠিক তখন পুলিশের জিপের শব্দ শোনা গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। রীতাভরি দেখল সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছেন ইন্সপেক্টর সৌম্যজিৎ দে। মাঝারি উচ্চতা, চাপা গায়ের রং, চোখে একটা ক্লান্তির রেখা, কিন্তু দৃষ্টি তখনও তীক্ষ্ণ। পরনে সাদা শার্ট এবং হালকা একটা জ্যাকেট, হাতে কেস ফাইল। উপরে উঠে প্রথমেই তার চোখ গেল রীতাভরির দিকে। মুখে হালকা এবং পরিচিত একটা হাসি ফুটল তার। অনেকদিন পর দেখা হলো রীতাভরি। হ্যাঁ, আসলে বলতে গেলে এই কেসের জন্যই দেখা হলো। সৌম্যজিৎ হেসে মাথা নাড়ল, তারপরেই মধুরিমার দিকে ঘুরে ভদ্রভাবে বলল, মিসেস লাহিড়ী, কিছু ফর্ম্যালিটিস আছে, তারপর আমরা ঘর খুলব। পকেট থেকে চাবি বের করে সিল পরীক্ষা করল। সই মিলিয়ে দেখে কনস্টেবলকে ডেকে উইটনেস হিসেবে দাঁড় করালো। সবকিছু নথিবদ্ধ হলো। তারপরে ধীরে ধীরে সিল কেটে দরজা খোলা হলো। দরজা খুলতেই একটা বন্ধ ঘরে ভারী থমথমে গন্ধ বেরিয়ে এলো। পুরনো কাঠ, বই এবং হালকা অ্যান্টিসেপটিকের গন্ধ মিশে আছে। সৌম্যজিৎ গ্লাভস এগিয়ে দিল। শুধু দেখবে, কিচ্ছু টাচ করবে না। রীতাভরি গ্লাভস পরে ভিতরে ঢুকল। ঘরের ভিতরে চোখ বুলিয়ে প্রথমে সে থেমে গেল। ডেস্কের চেয়ারটা অরিজিনাল পজিশনে আছে? না, বডি যখন পাওয়া যায় চেয়ার আধখানা ঘোরানো ছিল। ফরেন্সিক অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য আমরা মার্ক করেছি। মেঝেতে ছোট্ট একটা হলুদ মার্কার পড়ে আছে। রীতাভরি মার্কারের দিকে তাকিয়ে বলল, মানে দেবাশিস বাবু আক্রমণের সময় কারো দিকে ঘুরেছিলেন, সামনে বসা কাউকে নয়, পিছন বা পাশের দিকে। সৌম্যজিৎ ভ্রু তুলল। এক্স্যাক্টলি হোয়াট ফরেন্সিক নোটেড। রীতাভরির চোখ এবার গেল ডেস্কের ওপরে। একটা ফাউন্টেন পেন পড়ে আছে, ঢাকনা খোলা। পাশে একটা রাইটিং প্যাড। ওপরের পাতা তুলে নেওয়া হয়েছে, কিন্তু নিচের পাতায় চাপা ইন্ডেন্ট থেকে কিছু একটা লেখা বোঝা যাচ্ছে। রীতাভরি নিচু হয়ে রাইটিং প্যাডের উপর ছুঁকল। ওপরের পাতাটা ছেঁড়া, কিন্তু নিচের পাতার কলমের চাপা দাগ থেকে একটা শব্দ স্পষ্টভাবে ফুটে উঠেছে, সাক্ষী। সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর সোজা হয়ে দাঁড়ালো। মৃত্যুর আগে লিখেছেন? সম্ভাবনা সেটাই। ডেস্কের ওপর ফাউন্টেন পেন খোলা অবস্থায় ছিল, হাতের কাছে প্যাডও ছিল। আমাদের অনুমান কিছু লিখতে গিয়েছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। রীতাভরি পেনটার দিকে তাকালো। ফিঙ্গারপ্রিন্টস? দেবাশিস বাবুরটা আছে, আর একটা পার্শিয়াল প্রিন্ট আছে, স্পষ্ট নয়। রিপোর্ট এখনো ফাইনাল নয়। রীতাভরি আবার প্যাডের দিকে তাকালো। শব্দ একটাই, আর কিছুই বোঝা যাচ্ছে না। অদ্ভুত। কি অদ্ভুত? যদি ডাইং মেসেজ হয় তাহলে সাধারণত মানুষ নাম লেখার চেষ্টা করে যাকে দেখেছে বা চিনেছে। এখানে শুধু একটা শব্দ, সাক্ষী।
এটা নামও হতে পারে, আবার স্টেটমেন্টও হতে পারে। যেমন একজন সাক্ষী আছে বা কেউ দেখেছে। কনটেক্সট ছাড়া ধরে নেওয়া ভুল হবে। আমরাও সেই কারণেই এটাকে ওপেন ক্লু হিসেবে রেখেছি। রীতাভরির চোখ এবার ডেস্কের চারপাশে ঘুরল। চেয়ারের কোণ, মেঝেতে পড়ে থাকা একটা কাগজের ক্লিপ, টেবিলের ডান দিকে রাখা ফ্যামিলি ফটো ফ্রেম, সবকিছুই সে নিঃশব্দে লক্ষ্য করছে। তারপরে হঠাৎ সে বলল, ঘটনার সময় ঘরে আলো জ্বলছিল? হ্যাঁ, কেন? কারণ কেউ যদি সাক্ষী শব্দটা লিখতে পারে তাহলে আক্রমণের পরও কয়েক সেকেন্ড কনসাস ছিল, মানে অ্যাটাক ইনস্ট্যান্ট ফ্যাটাল ছিল না। সেই সময় সে কি দেখলো বা কাকে ভাবলো, ওটাই আসল প্রশ্ন। ঘরের ভিতরে নীরবতা নেমে এলো। সাক্ষী মানুষ নাকি অতীতের কোনো ঘটনা? ঠিক তখনই করিডোর থেকে একটা হালকা শব্দ এলো, যেন কেউ এসে দাঁড়িয়ে শুনছিল। তারপরে দ্রুত সরে গেল সে। রীতাভরি সঙ্গে সঙ্গে মাথা তুলে দরজার দিকে তাকালো। চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল তার। কে ওখানে? রীতাভরির গলা শুনে করিডোরে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। তারপরে ধীর পায়ে সামনে এলো হরিপদ। মুখে একটা অস্বস্তি স্পষ্ট, চোখে চোখ রাখতে পারছে না। এখানে দাঁড়িয়ে কি করছিলে? হরিপদ হাত জড়ো করে বলল, না স্যার, আমি শুধু জানতে এসেছিলাম আর কিছু লাগবে কি না। সৌম্যজিৎ আরও কিছু বলতে যাচ্ছিল, রীতাভরি হাত তুলে তাকে থামালো। সে খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, আপনি এই বাড়িতে কতদিন আছেন? প্রায় 20 বছর ম্যাডাম। তাহলে দেবাশিস বাবুকে ভালো করেই চিনতেন। হ্যাঁ। রীতাভরি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপরে বলল, মেঘলার কথা শুনে আপনার মুখের রং বদলে গেল কেন? প্রশ্নটা এত সোজা সাপটা যে হরিপদ থমকে গেল। না, মানে দেখুন, আপনি এখনই সত্যিটা না বললেও পরে বলতে হবে, তখন ব্যাপারটা আপনার জন্য কঠিন হবে। তাই যেটুকু জানেন এখনই বলুন। হরিপদ ঢোক গিলল, তারপরে নিচু গলায় বলল, মেঘলা খারাপ মেয়ে নয় ম্যাডাম, কিন্তু গত 1 সপ্তাহ ধরে ও খুব বদলে গিয়েছিল। কারোর সঙ্গে কথা বলতো না। একদিন দেখি বাবুর ঘর থেকে মেয়েটা কাঁদতে কাঁদতে বেরোচ্ছে। কেন? শুনতে পাইনি সবটা, শুধু একটা কথা কানে এসেছিল। মেঘলা বলছিল, আপনি আমার জীবনটা মিথ্যের ওপর দাঁড় করিয়েছেন। ঘরের ভিতরে একটা নীরবতা। রীতাভরি ধীরে ধীরে বলল, তারপর? পরের দিন থেকে ওকে আর দেখিনি। দেবাশিস বাবুর কোনো পুরনো শত্রু, এমন কেউ যাকে উনি ভয় পেতেন? হরিপদ একবার মধুরিমার দিকে তাকালো, তারপরে চোখ নামিয়ে নিল। সেই ছোট্ট তাকানোটা রীতাভরি ধরে ফেলল। আপনি ওনার দিকে তাকালেন কেন? না, কিছু না। কিছু তো আছেই। আপনি কারো ভয়ে কথা চেপে যাচ্ছেন। হরিপদর কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। ঠিক তখনই মধুরিমা শান্ত গলায় বললেন, হরিপদ অনেক দিনের লোক, ও ভয় পেয়ে গিয়েছে, এই যা, এর বেশি আর কিছু না। রীতাভরি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে মধুরিমার দিকে তাকালো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে খুব নিরপেক্ষ গলায় বলল, হতে পারে, আবার এটাও হতে পারে ও এমন কিছু জানে যেটা বলতে চাইছে না। মধুরিমার মুখের কোনো পরিবর্তন হলো না, কিন্তু তার ডান হাতের আঙুলগুলো আবার আঁচলটাকে মরতে শুরু করেছে। রীতাভরি সেটা লক্ষ্য করলো। তারপরে সৌম্যজিতের দিকে ফিরে বলল, আমার সিকিউরিটি রুমটা দেখতে হবে, সিসিটিভি লগ, রিমোট অ্যাক্সেস হিস্ট্রি সব। চলো। ঘর থেকে বেরোনোর সময় রীতাভরি একবার পিছন দিকে ফিরে ডেস্কের রাইটিং প্যাডের দিকে তাকালো। সাক্ষী শব্দটা যেন ওকে অন্যদিকে টানছে। তবে ইনস্টিংক্ট বলছে এই বাড়ির সবাই কিছু না কিছু লুকোচ্ছে, কিন্তু সবচেয়ে যে শান্ত সেই হয়তো সব থেকে বেশি কিছু লুকোচ্ছে। সৌম্যজিৎকে সঙ্গে নিয়ে রীতাভরি নিচের তলায় সিকিউরিটি রুমে গেল। বাড়ির মূল অংশ থেকে একটু আলাদা। সরু করিডোর পেরিয়ে ছোট্ট একটা ঘর, ভিতরে 4টে মনিটর, একটা ডেস্কটপ টার্মিনাল, পাশে একটা ডিভিআর ইউনিট। ঘরে ঢুকতে রীতাভরির চোখ প্রথমে মনিটরগুলোর ওপরে গেল। গাড়ির সামনের গেট, গ্যারেজ, পিছনের বাগান, প্রধান করিডোর, সব জায়গায় লাইভ ফিড দেখা যাচ্ছে। কিন্তু ঘটনার রাতের ফুটেজ আগেই সেজার লিস্টে গেছে। সৌম্যজিৎ টার্মিনাল অন করে বলল,
আমরা সিস্টেম লগ কপি করেছি। শাটডাউন ম্যানুয়াল এটা কনফার্ম, কিন্তু ইন্টারেস্টিং পার্ট অন্য জায়গায়। সৌম্যজিৎ স্ক্রিনের লক খুলল। রীতাভরি এগিয়ে এলো। 21:07 রিমোট লগ ইন সাকসেসফুল। 21:08 ক্যামেরা ফিড ডিসেবলড। 21:29 ফিড রিস্টোর্ড। রিমোট লগ ইন কোথা থেকে? সৌম্যজিৎ মাউস স্ক্রল করল। ডিভাইস নেম LH_ মাস্টার ট্যাব। রীতাভরি চোখ তুলে তাকালো। মাস্টার বেডরুম ট্যাবলেট? হ্যাঁ, সাধারণত মধুরিমা দেবী ব্যবহার করেন, তবে টেকনিক্যালি বাড়ির অন্য কেউও অ্যাক্সেস করতে পারে যদি পাসওয়ার্ড জানে। পাসওয়ার্ড কারা জানতো? পিছন থেকে সিকিউরিটি স্টাফ বলল, স্যার, বাবু, মেম সাহেব আর মেঘলাদি মাঝে মাঝে ওই ফুটেজ চেক করতো। ঈশান? ছোটবাবু জানতেন বোধহয়, 1-2বার লগ ইন করতে দেখেছি। মানে অ্যাক্সেস লিস্ট বড়, একজনকে আলাদা করে দোষ দেওয়া যাবে না। রীতাভরি আবার স্ক্রিনের দিকে তাকালো। রিমোট লগ ইনের আগে কেউ লোকাল টার্মিনালে ঢুকেছিল? না। তাহলে যে করেছে সে জানতো কিভাবে রিমোট সিস্টেম অপারেট করতে হয়, অর্থাৎ বাড়ির ভেতরের মানুষ বা এমন কেউ যে এই বাড়ির সেটআপ ভালো চেনে। এই সময় রীতাভরি চোখ মনিটরের পাশে রাখা ভিজিটার রেজিস্টারের দিকে আটকে গেল। সাধারণ একটা খাতা, ডেলিভারি, ইলেকট্রিশিয়ান, গেস্ট সবারই এন্ট্রি লেখা। সেই খাতা খুলে ঘটনার আগের 3 দিনের পাতা দেখতে লাগলো সে। হঠাৎই একটা নাম চোখে পড়ল তার, অরিন্দম সেন। 5:40 এসেছিল। পারপাস ডকুমেন্ট ডেলিভারি। রীতাভরি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলো, এই লোককে? চিনি না ম্যাডাম, কুরিয়ারের মতো এসেছিল, একটা খাম দিয়ে চলে যায়। রীতাভরি আর সৌম্যজিৎ দুজনে একবার একে অপরের দিকে তাকালো। যে খামের ভেতরে আমি দেখেছিলাম লেখা ছিল? সৌম্যজিৎ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। কোন খাম? রীতাভরি এক মুহূর্ত থেমে গেল। তারপরে বুঝল চিঠিটার কথা মধুরিমা দেবী সৌম্যজিৎকে বলেনি। এই ছোট্ট স্লিপ ওর নিজেরই হয়েছে। সে সংক্ষেপে বলল, মধুরিমা দেবী কাল আমার কাছে একটা খাম নিয়ে এসেছিলেন, দেবাশিস বাবুর নামে এসেছিল। ভেতরে শুধু একটা কাগজ, তাতে লেখা ছিল আমি দেখেছিলাম। এটা তুমি আগে বলনি কেন? কারণ আমি নিশ্চিত হতে চেয়েছিলাম ওটা সত্যি রেলিভেন্ট কিনা। এখন মনে হচ্ছে খুবই রেলিভেন্ট। সৌম্যজিৎ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, চিঠিটা কোথায়? আমার অফিসে এভিডেন্স ব্যাগে সিল করে রেখেছি। আমার ওটা লাগবে। ফিঙ্গারপ্রিন্ট, পেপার সোর্স, লিঙ্ক অ্যানালিসিস সব হবে। রীতাভরি মাথা নাড়ল। তারপরে ভিজিটার রেজিস্টারের দিকে তাকিয়ে বলল, এই অরিন্দম সেন নামটা ফেক হওয়ার সম্ভাবনা বেশি। আইডি প্রুফ নেওয়া হয়েছিল? না ম্যাডাম, রেগুলার কুরিয়ার ভেবে এন্ট্রি করে ঢুকতে দিয়েছিলাম। গ্রেট! মানে একটা অ্যানোনিমাস ভিজিটার এসে প্রাইভেট ডকুমেন্ট নিয়ে গেল, আর তোমরা আইডি চেক করনি? গার্ড মাথা নিচু করে রইল। লোকটার চেহারা মনে আছে? মাঝারি হাইট, মুখে দাঁড়ি ছিল, মাথায় ক্যাপ, চোখে কালো চশমা, খুব সাধারণ দেখতে। মানে ডেলিবারেটলি ফরগেটেবল অ্যাপিয়ারেন্স। তোমার কি মনে হচ্ছে? রীতাভরি মনিটরের দিকে তাকিয়ে বলল, যে লোক খামটা দিয়েছে সে আসল মেসেঞ্জার নাও হতে পারে, কিন্তু যিনি পাঠিয়েছেন তিনি এই বাড়ির অতীত জানেন। আর তিনি জানেন আমি সব দেখেছি শব্দটা দেবাশিস বাবুকে মানসিকভাবে নাড়িয়ে দেবে। এই শব্দটা র্যান্ডাম না, এটা টার্গেটেড। ঠিক তখনই উপর থেকে একটা জোরে কিছু পুড়ে ভেঙে যাওয়ার শব্দ শোনা গেল। তারপর একটা আতঙ্কিত চিৎকার। রীতাভরি আর সৌম্যজিৎ দুজনেই একসাথে সিঁড়ির দিকে ছুটল। দোতলায় উঠে রীতাভরি আর সৌম্যজিৎ দেখল মেঘলার ঘরের সামনের মেঝেতে ভাঙা ফটো ফ্রেমটা পড়ে আছে। কাঁচ ছড়িয়ে আছে চারিদিকে। তার পাশে দাঁড়িয়ে আছে মধুরিমা লাহিড়ী, মুখ ফ্যাকাশে, হাত কাঁপছে। রীতাভরি দ্রুত এগিয়ে গেল। কি হয়েছে? মধুরিমা হাতে ধরা কাগজটা এগিয়ে দিলেন। সাদা কাগজে কালো কালি দিয়ে লেখা, সত্য চাপা দিয়ে রাখা যায় না। এটা কোথায় পেলেন? মেঘলার টেবিলের ড্রয়ারে। আমি ওর কোনো খবর পাই কিনা দেখতে ঘরে ঢুকেছিলাম। ড্রয়ার খুলতে এটা চোখে পড়ল। তারপর এই ছবিটা আমার হাত থেকে পড়ে যায়। রীতাভরি ভাঙা ফ্রেমটা তুলে দেখল ছবিতে দেবাশিস, ছোট্ট মেঘলা এবং তার পাশে কিশোর বয়সের ঈশান। তিনজনের মুখেই হাসি।
কিন্তু রীতাভরির চোখ আটকে গেল অন্য একটা জায়গায়। ছবির পিছনে বলপেন দিয়ে কিছু একটা লেখা। সে ফ্রেম ঘুরিয়ে দেখল। যে দেখেছে সে একদিন বলবেই। রীতাভরির চোখ শুরু হয়ে এলো। এই থিমটা বারবার ফিরে আসছে। আমি দেখেছি, সাক্ষী, যে দেখেছে সে বলবে। এটা কোনো ইমোশনাল মেসেজ নয়, কেউ ইচ্ছে করে একই সাইকোলজিক্যাল চাপ তৈরি করছে। ঠিক তখনই নিচের গেটের বাইরে বাইকের শব্দ শোনা গেল। কয়েক সেকেন্ড পরে কনস্টেবল এসে বলল, স্যার, একজন রিপোর্টার এসেছে, বলছে কেস নিয়ে কথা বলতে চায়। নাম অয়ন সেন। এখন রীতাভরি চুপ করে রইল। নিচে নামতেই দেখা গেল কালো জিন্স, নীল শার্ট এবং কাঁধে একটা স্লিং ব্যাগ, হাতে ছোট্ট একটা রেকর্ডার। একজন যুবক গেটের সামনে দাঁড়িয়ে আছে, চোখে চশমা এবং মুখে একটা আত্মবিশ্বাসী হাসি। রীতাভরিকে দেখেই তিনি একবার তাকিয়ে নিলেন, দৃষ্টিটা মাপা এবং কৌতূহলী। আমি অয়ন সেন, ক্রাইম রিপোর্টার। অফিসিয়াল স্টেটমেন্ট পরে দেওয়া হবে, এখন নয়। আমি স্টেটমেন্ট নিতে আসিনি অফিসের, একটা তথ্য যাচাই করতে এসেছি। সৌম্যজিৎ ভ্রু কুঁচকে বলল, কি তথ্য? অয়ন কাঁধের ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। পুরনো খবরের কাটিং, হলুদ হয়ে যাওয়া কাগজের ওপরে ছোট্ট একটা রিপোর্ট লাল কালি দিয়ে দাগ দেওয়া। সে কাগজটা এগিয়ে দিয়ে বলল, 15 বছর আগে উত্তর 24 পরগনায় একটা হিট অ্যান্ড রান কেস হয়েছিল, মৃত একজন। মামলাটা কয়েকদিন খবরের কাগজে ছিল, তারপর হঠাৎ চাপা পড়ে যায়। আজ দেবাশিস লাহিড়ীর খুনের পর ওই পুরনো ফাইলটা আবার সামনে এসেছে। সৌম্যজিৎ কাগজটা হাতে নিয়ে চোখ পুড়িয়ে নিল, তারপর বলল, এই কেসের সঙ্গে সম্পর্ক? অয়ন এবার প্রথমবার রীতাভরির দিকে তাকালো। সম্পর্ক আছে কিনা সেটা আপনারা বের করবেন, আমি শুধু একটা অদ্ভুত মিল দেখছি। ওই অ্যাক্সিডেন্ট কেসে একজন প্রত্যক্ষদর্শী ছিল, এক কিশোরী। রিপোর্টে নাম গোপন রাখা হয়েছিল। তারপর পুলিশি নথি থেকে উইটনেসের অংশটা অস্বাভাবিকভাবে গায়েব হয়ে যায়, যেন কেউ ইচ্ছে করে রেকর্ড পরিষ্কার করেছে। সৌম্যজিৎ এবার কড়া গলায় বলল, এগুলো বেশ গুরুতর দাবি। প্রমাণ আছে? পুরোটা না, কিন্তু সূত্র আছে। আর একটা কথা, দেবাশিস লাহিড়ীর নাম ওই ফাইলের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে জড়িয়ে ছিল, যদিও কখনো প্রমাণ হয়নি। কথাটা শুনে চারপাশে এক মুহূর্তের নীরবতা নেমে এলো। রীতাভরি এবার ধীরে ধীরে জিজ্ঞেস করল, আপনি এই তথ্য নিয়ে সরাসরি এখানে কেন এলেন? অয়ন এক সেকেন্ড চুপ থেকে বলল, কারণ এই কেসটা সাধারণ মার্ডার কেস বলে মনে হচ্ছে না। আর সে সামান্য থেমে রীতাভরির দিকে তাকালো। আপনি এখানে আসেন শুনে মনে হলো বিষয়টা সত্যিই গভীর। রীতাভরির মুখে কোনো পরিবর্তন এলো না। সে শুধু বলল, তথ্য থাকলে সৌম্যজিতের কাছে জমা দিন, স্পেকুলেশন দিয়ে তদন্ত হয় না। স্পেকুলেশন না, ইনস্টিংক্ট। আর ইনস্টিংক্টটা খুব কমই ভুল হয়। দেখা যাবে। কথা শেষ হলেও দুজনের চোখাচোখি কয়েক মুহূর্ত স্থির রইল। একজন মাপছে আর একজন পড়ে নিতে চাইছে। ঠিক তখনই রীতাভরির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা আননোন নাম্বার। কলটা ধরতেই ওপার থেকে খুব নিচু এবং বিকৃত গলা শোনা গেল। সাক্ষীকে খুঁজবেন না মিস রায়, সত্যিটা যত কম খোঁজা হবে তত কম মানুষ মরবে। কলটা কেটে গেল। রীতাভরির মুখের ভাব বদলালো না, কিন্তু চোখ দুটো আরো ঠান্ডা হয়ে এলো। কেউ ওর গতিবিধির উপরে নজর রাখছে। রীতাভরি ফোনটা নামিয়ে রেখে কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। নাম্বারটা প্রাইভেট দেখাচ্ছে, ট্রেস করা কঠিন। সৌম্যজিৎ লক্ষ্য করলো ওর মুখের সামান্য পরিবর্তন। কি হয়েছে? আননোন কলার আমাকে কেস থেকে দূরে থাকতে বলল। ঠিক কি বলেছে? সাক্ষীকে খুঁজবেন না, সত্যিটা যত কম খোঁজা হবে তত কম মানুষ মরবে। অয়ন এতক্ষণ চুপ করে শুনছিল, এবারে এগিয়ে এসে বলল, মানে যেটা ভাবছিলাম সেটাই। কেউ প্যানিক করছে, তদন্ত এগোচ্ছে বুঝেই চাপ তৈরি করছে। রীতাভরি চোখ তুলে তাকালো। আপনি সবকিছুতে এত দ্রুত কনক্লুশনে পৌঁছান? না, তবে থ্রেট কল সাধারণত দু ধরনের হয়, ভয় দেখানো বা ভুল পথে চালানো। দুটোই হলে ব্যাপারটা সিরিয়াস। নাম্বার ট্রেস করা যাবে না সম্ভবত, কিন্তু টাইম স্ট্যাম্প নেব, সাইবার সেলে পাঠাবো। রীতাভরি মাথা নাড়ল, তারপরে হঠাৎ অয়নের দিকে ঘুরে বলল, আপনার কাছে ওই অ্যাক্সিডেন্ট কেসের ফাইল কপি আছে? আছে, আর্কাইভ স্ক্যান আর কিছু হ্যান্ড রিটেন নোটস। আমি দেখতে চাই।
তুমি ওর সঙ্গে কাজ করবে নাকি? রীতাভরি সোজা উত্তর দিল। কাজ করব কিনা জানি না, কিন্তু ওর কাছে তথ্য আছে, তথ্য কাজে লাগবে। অয়নের ঠোঁটে হালকা হাসি ফুটল। ঠিক আছে, কাছেই একটা ক্যাফে আছে, শান্তিতে বসে ফাইল দেখানো যাবে। রীতাভরি এক মুহূর্ত ভেবে বলল, ক্যাফে না, পাবলিক প্লেসে নয়েজ বেশি থাকে। আমার অফিসে আসুন, বিকেল 5টা। আমি আসবো। সে বাইকের দিকে হাঁটতে হাঁটতে থামল, তারপর পিছন ফিরে বলল, আর একটা কথা, মেঘলা যদি সত্যি উইটনেস হয় তাহলে হয়তো সে পালিয়ে যায়নি, লুকিয়ে আছে। এটা কেন মনে হচ্ছে? কারণ যাদের কাছে সত্যি থাকে তারা অনেক সময় সামনে আসতে চায়, কিন্তু বাঁচতে আরো বেশি চায়। বাইকটা স্টার্ট দিয়ে সে চলে গেল। রীতাভরি কিছুক্ষণ গেটের দিকে তাকিয়ে রইল, তারপরে সৌম্যজিতের দিকে ঘুরে শান্ত গলায় বলল, আমি মেঘলার ঘরটা আর একবার দেখতে চাই। কিছু খুঁজছো? না, কাউকে বোঝার চেষ্টা করছি। একটা মানুষ হঠাৎ নিখোঁজ হওয়ার আগে ঘরে কি ফেলে যায়? দোতলায় উঠে রীতাভরি সোজা মেঘলার ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা আধ খোলা, ভিতরে একটা অদ্ভুত নিস্তব্ধতা। যে ঘরে কেউ থাকতো হঠাৎ করেই ফাঁকা হয়ে গেলে যেমন হয় আর কি। ওরা ধীরে ধীরে দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো। ঘরটা ছোট কিন্তু গোছানো। একপাশে সিঙ্গল বেড, চাদর বেশ টান টান করে পাতা। জানলার ধারে একটা স্টাডি টেবিল, টেবিলের ওপরে 2-3টে বই, একটা পেন স্ট্যান্ড এবং তার কোণে শুকিয়ে যাওয়া একটা মানি প্ল্যান্ট। বুকশেলফে কয়েকটা উপন্যাস, কিছু কম্পিউটার অ্যাপ্লিকেশনের বই আর পুরনো কিছু ম্যাগাজিন। রীতাভরি ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশে তাকালো। অনেক সময় জিনিসপত্র না, জিনিসপত্রের অভ্যাস মানুষকে চিনিয়ে দেয়। ঘরে একটা বিষয় তার চোখে পড়ল। সবকিছু গোছানো, কিন্তু স্টাডি টেবিলের চেয়ারটা সামান্য বাঁকানো, যেন তাড়াহুড়ো করে কেউ উঠে গেছে। সে টেবিলের কাছে গেল, ড্রয়ার খুলে দেখলো খাতা, কলম, চার্জার এবং কিছু বিলস আর একটা ছোট ডায়েরি। ডায়েরিটা খুলে পাতাটা উল্টাতে লাগলো। বেশিরভাগ পাতায় সাধারণ লেখা। আজ মিসেস লাহিড়ির ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। ঈশানদার মুড আজও খারাপ। বাবু আজ খুব চুপচাপ। হাউস হোল্ড নোটস, কিন্তু শেষের দিকের পাতায় হাতের লেখা বদলে গেছে। তাড়াহুড়ো, চাপা রাগ মেশানো অক্ষর। সবাই মিথ্যে বলেছে। আমি কে সেটা জানার অধিকার আমার ছিল। যদি কিছু হয়, সত্যিটা ওই নীল ফাইলের মধ্যে আছে। নীল ফাইল? সে ঘরের চারিদিকে চোখ বোলালো। বুকশেলফ, ওয়ার্ড্রপ এবং বেড স্টোরেজ কোথাও চোখে পড়ছে না। ঠিক তখনই নজর গেল টেবিলের নিচে ডাস্টবিনে। ভিতরে কুঁচকে ফেলে রাখা কাগজ। গ্লাভস পরে কাগজটা তুলল সে। এটা একটা প্রিন্ট আউট, ব্যাংক ট্রান্সফার রিসিট। সেন্ডার ডি লাহিড়ী ফাউন্ডেশন, রিসিভার হরিপদ মণ্ডল, অ্যামাউন্ট 3 লাখ, ডেট 3 মাস আগে। রীতাভরির ভ্রুটা কুঁচকে গেল। হরিপদ কেয়ারটেকার, তাকে 3 লাখ টাকা কেন? এটা স্যালারি না, কারণ ন্যারেশনে ট্রান্সফার পারপাস ফাঁকা। ঠিক তখনই দরজার বাইরে কারোর হেঁটে আসার শব্দ শোনা গেল। শব্দটা দরজার সামনেই থেমে গেল, যেন কেউ দাঁড়িয়ে আছে। ভেতরে আসুন, বাইরে দাঁড়িয়ে শোনার দরকার নেই। কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর ধীরে ধীরে ভিতরে ঢুকল ঈশান। মুখে একটা অস্বস্তি, কিন্তু চোখে অন্যরকম একটা টান। সে নিচু গলায় বলল, আমি আসলে একটা কথা বলতে চেয়েছিলাম। বলুন। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে বলল, মেঘলা নিখোঁজ হয়নি। ঘরের বাতাস যেন থেমে গেল। রীতাভরি ধীরে জিজ্ঞেস করল, মানে? ও আমাকে ফোন করেছিল গতকাল রাতে। রীতাভরির দৃষ্টি মুহূর্তে তীক্ষ্ণ হয়ে উঠল। কখন? গতকাল রাতে প্রায় 10:30 নাগাদ। আপনি আগে বলেননি কেন? ঈশান অস্বস্তিতে চোখ সরিয়ে নিল। কারণ আমি নিশ্চিত ছিলাম না বলা উচিত কিনা। ও খুব ভয় পেয়েছিল, বারবার বলছিল। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। তারপরই হঠাৎ লাইনটা কেটে গেল। কোথা থেকে ফোন করেছিল? আননোন নাম্বার। পরে ট্রাই করেছিলাম, সুইচড অফ। আর কিছু বলেছিল? একটা কথা একটু অদ্ভুত লেগেছিল। বলল, সবাই ভাবছে আমি কিছু জানি, কিন্তু সত্যিটা আমি যতটা জানি
তার চেয়ে বেশি জানে বাড়ির কেউ। রীতাভরি এক দৃষ্টে ঈশানের দিকে তাকিয়ে রইল। বাড়ির কেউ নাম বলেনি? না, শুধু বলেছিল যাকে সবাই সবচেয়ে বেশি বিশ্বাস করে সেই সবচেয়ে বিপজ্জনক হতে পারে। কথাটা বলে ঈশান থেমে গেল। ঘরে হালকা নীরবতা নেমে এলো। রীতাভরি এবার প্রশ্ন করল, আপনার আর মেঘলার সম্পর্ক কেমন ছিল? মানে ও আপনাকেই ফোন করেছে, পুলিশকে না, আপনার মাকে না, অন্য কাউকে না, কেন? ঈশান চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, বন্ধুত্ব ছিল, এখনো আছে। হয়তো ও মনে করেছে আমি অন্তত শুনবো। ঈশান বন্ধুত্ব শব্দটা বললেও গলায় দ্বিধা আছে। সম্পর্কটা হয়তো আরো গভীর বা আরো জটিল। ওদের কথোপকথনের মাঝে সৌম্যজিতের ফোনটা বেজে উঠল। সৌম্যজিৎ একবার রীতাভরির দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ড পরে এসে ফিরে এসে বলল, রীতাভরি, একবার লালবাজারে যেতে হবে, ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। ওকে সৌম্যজিৎ, এক কাজ করো, তুমি ঈশানের কাছ থেকে মেঘলা যে নাম্বারে ফোন করেছিল সেই নাম্বারটি নিয়ে যাও। মেঘলা কেন নিজে থেকে লুকিয়ে আছে এটা তো জানতে হবেই, আর ওর লোকেশনটাও দরকার। সৌম্যজিৎ ফোনটা বের করে বলল, নাম্বারটা দিন। ঈশান নাম্বারটা বলে দিল। সৌম্যজিৎ সেটা নোট করে ঘর থেকে বেরিয়ে গেল। রীতাভরি বেরিয়ে যাওয়ার আগে ঈশানকে বলল, আপনি কোথাও যাবেন না, আর মেঘলা যদি আবার যোগাযোগ করে সঙ্গে সঙ্গে আমাকে বা সৌম্যজিৎকে জানাবেন, কিছু লুকোবেন না। ঈশান মাথা নাড়ল। রীতাভরি এবং সৌম্যজিৎ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল লালবাজার। সৌম্যজিৎ নিজের কেবিনে ঢুকতেই একজন মাঝবয়সী অফিসার ফাইল হাতে কেবিনে ঢুকল। সৌম্যজিৎ ফাইলটা নিয়ে রীতাভরির দিকে তাকিয়ে বলল, বসো। রীতাভরি চেয়ার টেনে বসল। সৌম্যজিৎ পড়তে শুরু করলো। প্রথমত, ঘরে জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই। দরজার তালা, জানলার ছিটকিনি সব অক্ষত, অর্থাৎ দেবাশিসবাবু যাকে ঘরে ঢুকতে দিয়েছিলেন তাকে চিনতেন। দ্বিতীয়ত, মৃত্যুর আগে অল্প সময়ের জন্য ধস্তাধস্তি হয়েছে। টেবিলের পাশে চেয়ারের অবস্থান বদলে যাওয়া, মেঝেতে পড়ে থাকা কলম আর দেবাশিসবাবুর হাতের নখের নিচে ত্বকের ক্ষুদ্র অংশ পাওয়া গিয়েছে, সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তৃতীয়ত, ডেস্কের উপর রাইটিং প্যাডে চাপা দাগে সাক্ষী শব্দটা লেখা ছিল। হাতের লেখার মিল দেখে নিশ্চিত হওয়া গেছে শব্দটা দেবাশিস বাবুই লিখেছিলেন। চতুর্থত, বুকশেলফের সামনে কার্পেটের নিচে ঘষার দাগ পাওয়া গেছে। মনে হচ্ছে ভারী কিছু সরানো হয়েছিল, কিন্তু কি সরানো হয়েছে সেটা জানা যায়নি। সৌম্যজিৎ ফাইলটা বন্ধ করল। ঘর কয়েক মুহূর্ত নিশ্চুপ। মানে তিনটে জিনিস পরিষ্কার, খুনি দেবাশিস বাবুর চেনা, বুক সেলফের সামনে যে দাগটা আছে ওটার মধ্যেই কিছু লুকিয়ে আছে। একদম ঠিক, আমারও তাই মনে হচ্ছে। সৌম্যজিতের কেবিনে কয়েক সেকেন্ডের নীরবতা নেমে এলো। রীতাভরি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। মাথার ভিতর টুকরো টুকরো তথ্যগুলো যেন জুড়তে চাইছে। সাক্ষী, মেঘলার হঠাৎ উধাও হয়ে যাওয়া, বারবার আসা হুমকির বার্তা, আর বুক সেলফের সামনে ঘষার দাগ। সে চোখ খুলে সৌম্যজিতের দিকে তাকালো। দেবাশিসবাবু মৃত্যুর আগে সাক্ষী লিখে গেছেন, এর মানে উনি জানতেন এই ঘটনার কেন্দ্রবিন্দু একজন সাক্ষী। আর বুক সেলফের সামনে দাগ মানে সেখানে কিছু ছিল, গুরুত্বপূর্ণ কিছু। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ঘরটা তো দুবার খোঁজা হয়েছে, তেমন কিছু পাওয়া যায়নি। যেটা চোখের সামনে থাকে সেটাই সবচেয়ে সহজে চোখ এড়ায়। মানে? বুকশেলফটা, ওটা সরিয়ে দেখা হয়েছে? না, ওটা পুরনো সেগুন কাঠের তৈরি, ভারী। আমরা কার্পেট তুলে দেখেছি, কোনো আলমারি তো সরাইনি। রীতাভরির চোখে তীক্ষ্ণ ঝিলিক ফুটে উঠল। ভুল হয়েছে, আজ রাতেই আবার লাহিড়ি বাড়ি যেতে হবে। তার আগে তুমি এক কাজ করো, ঈশান যে নাম্বারটা দিয়েছে আর যে নাম্বার থেকে আমাকে ফোন এসেছিল দুটোই সাইবার সেলে পাঠাও। শেষবার কোথায় সক্রিয় ছিল, কার নামে তোলা, আর কোনো যোগাযোগের তালিকা আছে কিনা সব জানতে হবে। কি আপডেট আসে জানাও আমাকে। ঠিক আছে, আজই পাঠিয়ে দিচ্ছি, কিছু পেলেই ফোন করব। রীতাভরি ফাইলটা বন্ধ করে উঠে দাঁড়ালো। আমি অফিসে যাচ্ছি, মাথাটা একটু ঘেটে আছে, একটু ভাবতে হবে। এই কেসে অনেকগুলো সুতো আছে, কোনটা কোথায় গিয়ে জুড়ছে সেটা আগে বুঝতে হবে। লালবাজার থেকে বেরিয়ে রীতাভরি নিজের অফিসে ফিরল। ঘরে ঢুকেই ব্যাগটা টেবিলের উপর রাখল সে। তারপরে
দেওয়ালের সাদা বোর্ডটার সামনে দাঁড়ালো। এক এক করে লিখতে লাগলো দেবাশিস লাহিড়ী, সাক্ষী, মেঘলা, পুরনো ঘটনা, হুমকির ফোন এবং তার পাশে আর একটা নাম, মধুরিমা। তার নিচে একটা প্রশ্ন চিহ্ন। ঠিক তখনই দরজার ঘণ্টাটা বাজলো। রীতাভরি দরজা খুলতেই দেখলো সামনে অয়ন দাঁড়িয়ে, হাতে একটা বাদামি রঙের খাম এবং কাঁধে ব্যাগ, মুখে শান্তি, আত্মবিশ্বাসী ভাব। আসুন, সবকিছু এনেছেন তো? হ্যাঁ ম্যাডাম, সব কিছু নিয়ে এসেছি। তা কি খাবেন, চা না কফি? চা হলেই ভালো হয়। একটু অপেক্ষা করুন, আমি বলে দিচ্ছি। রীতাভরি ঘরের বাইরে বেরিয়ে যেতেই অয়ন ভালো করে রীতাভরির অফিসটা দেখতে লাগলো। ঘরের ভিতরে বইয়ের তাক, কেস ফাইলের স্তূপ, দেওয়ালে কলকাতার বড় একটা ম্যাপ, একপাশে হোয়াইট বোর্ড, তাতে কয়েকটা নাম লেখা, দেবাশিস লাহিড়ী, মেঘলা, ঈশান, সাক্ষী, পুরনো দুর্ঘটনা এবং হুমকির ফোন। কয়েক সেকেন্ডের মধ্যে রীতাভরি ঘরে ঢুকলো। তারপর চেয়ারে বসতে বসতে বলল, এবার বলুন, আপনি পুরনো ঘটনার ব্যাপারে কি জানেন? অয়ন ল্যাপটপটা খুলে একটা স্ক্যান্ড ডকুমেন্ট সামনে আনলো। 2011 সালের হিট অ্যান্ড রান কেস, ভিকটিম নিত্যানন্দ দত্ত। কেস অফিসিয়ালি আনরেজলভড, কিন্তু আনঅফিসিয়ালি একটা কালো এসইউভির কথা উঠে এসেছিল। গাড়িটার রেজিস্ট্রেশন পরে ট্রেস করা হয় একটা সেল কোম্পানির নামে। সেই কোম্পানির ডিরেক্টর বোর্ডে দেবাশিস লাহিড়ীর নাম ছিল। মানে দেবাশিস ডিরেক্টলি ইনভলভ থাকতে পারেন? হতে পারে, আরও আছে। অয়ন আর একটা ছবি বের করলো, ঝাপসা রোড সাইড ফটোগ্রাফ, ক্রাউডে দাঁড়িয়ে একটা কিশোরী, গলায় একটা ছোট্ট পেন্ডেন্ট। রীতাভরি ভালো করে ছবিটা দেখতে লাগলো। তারপরে মনে মনে ভাবলো, এই পেন্ডেন্টটা কোথায় যেন দেখেছি, ঠিক মনে পড়ছে না। আর এই মুখটাও খুব চেনা চেনা লাগছে। মাথার ভিতরে একের পর এক দৃশ্য ফুটে উঠতে লাগলো তার। লাহিড়ী বাড়ির বসার ঘর, দেবাশিসের স্টাডি, মেঘলার ঘর। হঠাৎ করে এই চোখের সামনে একটা ছবি স্পষ্ট হয়ে উঠল, মেঘলার ঘরের ভাঙা ফ্রেমটা। সেখানে ছোটবেলার পরিবারের ছবিতে মেঘলার গলায় এই পেন্ডেন্টটাই দেখেছিল সে। রীতাভরি ধীরে ছবিটা টেবিলে নামিয়ে রাখলো। আমি এটা আগে দেখেছি। কোথায়? মেঘলার ঘরে, ওর পুরনো একটা ছবিতে একই পেন্ডেন্ট, মুখটার মিলও আছে। অয়নের চোখে তীক্ষ্ণ ঝিলিক ফুটে উঠল। আমাদের সন্দেহ ঠিক, ওই দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা মেয়েটি মেঘলাই। রীতাভরি চুপ করে রইল। তার মাথায় আবার অন্য প্রশ্ন ঘুরছে। যদি মেঘলা সেই সাক্ষী হয়, তাহলে দেবাশিস তাকে নিজের বাড়িতে কেন নিয়ে এলেন? দয়া করে, অপরাধবোধ থেকে, নাকি সত্যিটা চাপা দিতে? এখানে একটা বড় ফাঁক আছে। একজন প্রভাবশালী ব্যবসায়ী হঠাৎ একটা অচেনা মেয়ের দায়িত্ব নেবে কেন? এর পেছনে শুধু সহানুভূতি নেই। আমারও তাই মনে হয়। আরেকটা কথা, দুর্ঘটনার পরে উইটনেস স্টেটমেন্টের অংশটা সরকারি নথি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেটা সাধারণ কারো পক্ষে সম্ভব নয়। মানে কেউ ইচ্ছে করে মেঘলার পরিচয় লুকিয়েছে। প্রশ্ন হলো কাকে বাঁচাতে? অয়ন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, হয়তো কাউকে বাঁচাতে নয়, কাউকে ফাঁসাতে। মানে? অয়ন চেয়ারে সামান্য এগিয়ে বসল। পুরনো নথি ঘাঁটতে গিয়ে একটা নাম বারবার সামনে এসেছে, অরিন্দম সেন। লাহিড়ী বাড়ির ভিজিটার রেজিস্টারে এই নামটাই লেখা ছিল। কে উনি? মধুরিমা লাহিড়ীর ভাই। ঘরে মুহূর্তের নীরবতা। দুর্ঘটনার কয়েকদিন পর পুলিশ হঠাৎ অরিন্দম সেনকে গ্রেপ্তার করে। অভিযোগ, সেদিন গাড়িটা তিনি চালাচ্ছিলেন। কাগজে কলমে সব প্রমাণও যেন ওর দিকেই ছিল। কিন্তু একটা জিনিস মেলেনি, যারা অরিন্দমকে চিনত তারা বলতো উনি গাড়ি চালাতেই জানতেন না। মানে প্রমাণ সাজানো হয়েছিল? খুব সম্ভব। অরিন্দম দোষ স্বীকার করেনি, বারবার বলেছিলেন ওকে ফাঁসানো হচ্ছে, কিন্তু উনি জেলে অসুস্থ হয়ে মারা যান। রীতাভরি কিছুক্ষণ চুপ করে বসে রইল। ঘরের ভিতরে একটা ভারী নীরবতা নেমে এসেছে। টেবিলের উপরে ছড়িয়ে থাকা পুরনো কাগজ, ঝাপসা ছবি আর অয়নের গম্ভীর মুখ, সব মিলিয়ে যেন ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। যদিও অরিন্দম বাবুকে সত্যি ফাঁসানো হয়ে থাকে, তাহলে মধুরিমা দেবীর ভিতরে এত বছরের জমে থাকা রাগ থাকা খুব স্বাভাবিক। কিন্তু শুধু রাগ থাকলেই খুনি প্রমাণ হয় না। তুমি এখনো ওকে সন্দেহের তালিকায় রাখছো, কিন্তু নিশ্চিত হচ্ছে না। সন্দেহ আর প্রমাণ এক জিনিস নয়। আমি আবেগ দিয়ে কেস চালাই না। ঠিক তখনই ফোনটা বেজে উঠল।
স্ক্রিনে ভেসে উঠল সৌম্যজিতের নাম। হ্যালো, হ্যাঁ বলো। ওপার থেকে সৌম্যজিতের গলা ভেসে এলো। সাইবার সেল থেকে খবর এসেছে, যে নাম্বার থেকে তোমাকে বারবার ফোন করা হচ্ছিল তার শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে। কোথায়? দেবাশিস লাহিড়ির বাড়ির আশেপাশে। আরও একটা কথা, নাম্বারটা ভুয়ো কাগজে তোলা, নাম ঠিকানা সব জাল। রীতাভরির চোখ দুটো সরু হয়ে এলো। পাশে বসে থাকা অয়ন মুখার্জির দিকে একবার তাকালো সে, তারপরে ধীর গলায় বলল, অর্থাৎ কেউ খুব সচেতনভাবে নিজের পরিচয় আড়াল করছে, আর সে দেবাশিস লাহিড়ির বাড়ির আশেপাশেই ছিল। ওপার থেকে ইন্সপেক্টর সৌম্যজিৎ বলল, শুধু তাই নয়, নাম্বারটা শেষবার অ্যাক্টিভ ছিল খুনের দিন রাতে প্রায় 10:30 নাগাদ। তারপর ফোন সুইচ অফ, তারপর আজকে অ্যাক্টিভ হয়েছে। আর একটা জিনিস পেয়েছি, এই নাম্বার থেকে গত 1 মাসে মাত্র 3টে কল গেছে। রীতাভরি কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কোথায়? একটা তোমার কাছে, আর বাকি দুটো গেছে একটা পুরনো ল্যান্ডলাইন নাম্বারে। নাম্বারটা এখন বন্ধ, কিন্তু রেকর্ডে যে ঠিকানা আছে। কোথায়? স্নেহনীড় শিশু নিকেতন। রীতাভরি ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখল। তার চোখে সেই পরিচিত বিশ্লেষণী ঝিলিক ফিরে এসেছে। অনাথ আশ্রম? দেবাশিসের সঙ্গে একটা অনাথ আশ্রমের কি সম্পর্ক? রীতাভরি টেবিলের উপরে ছড়িয়ে থাকা কাগজপত্রের মধ্যে থেকে দেবাশিসের পুরনো ফাইলটা টেনে নিলেন। কয়েক মুহূর্ত দ্রুত পাতা উল্টে হঠাৎ করেই এক জায়গায় থেমে গেল। একটা পুরনো নিউজ পেপার কাটিং, 15 বছর আগের একটা সড়ক দুর্ঘটনা, মৃত এক। তার নিচে ছোট করে লেখা, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় সেই শিশুকন্যাকে অস্থায়ীভাবে শিশু নিবাসে পাঠানো হয়েছে। মেঘলা? মানে? দুর্ঘটনার পর যে শিশুটিকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই মেঘলা হলে, আর তাকে রাখা হয়েছিল ওই অনাথ আশ্রমে। অয়নের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রীতাভরি হঠাৎ দাঁড়ালো, বলল, কাল সকালেই আমরা স্নেহনীড়ে যাচ্ছি। দেবাশিস লাহিড়ির অতীতের সবচেয়ে অন্ধকার অধ্যায়টা বোধহয় ওখানেই লুকিয়ে আছে। জানলার বাইরে তখন নিঃশব্দে বৃষ্টি নামতে শুরু করেছে। কেসটা এবার শুধু খুনের তদন্ত নয়, এটা হয়ে উঠেছে 15 বছর ধরে চাপা পড়ে থাকা এক সাক্ষীর গল্প। পরের দিন সকাল, আকাশে রোদ উঠলেও বাতাসে একটা চাপা স্যাঁতস্যাঁতে ভাব। রাতের বৃষ্টির জল এখনো রাস্তার ধারে ছোট ছোট গর্তে জমে আছে। রীতাভরি রায় গাড়ির জানালার বাইরের দিকে তাকিয়েছিল, চোখে সেই গভীর হিসেবে নীরবতা। স্টিয়ারিংয়ে অয়ন মুখার্জি, কিন্তু আজ তার স্বাভাবিক রসিকতা নেই। দুজনের মনেই একটাই প্রশ্ন, স্নেহনীড়ে কি অপেক্ষা করছে? দক্ষিণ কলকাতার রাস্তা পেরিয়ে শহরের একটা পুরনো শান্ত পাড়ায় গাড়িটা ঢুকল। চারপাশে সময়ের ছাপ, জীর্ণ বাড়ি, পুরনো গাছ এবং ফিকে হয়ে যাওয়া দেওয়াল লেখা। একটা সরু গলির শেষে দেখা গেল কালচে হয়ে থাকা লোহার গেট, উপরে মূর্ছে ধরা বোর্ডে লেখা স্নেহনীড় শিশু নিকেতন। গেটের ওপাশে নিস্তব্ধতা, শুধু উঠোনের এক কোণে কয়েকটা বাচ্চার মৃদু হাসির শব্দ ভেসে আসছে। কিন্তু সেই হাসির মধ্যেও যেন কোথাও একটা অদ্ভুত বিষণ্ণতা রয়েছে। রীতাভরি গাড়ি থেকে নেমে কয়েক সেকেন্ড বোর্ডের দিকে তাকিয়ে রইল। তারপরে লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকলো দুজনে। সাদা বাড়িটার ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন এক বৃদ্ধা, সাদা চুল খোপা করে বাঁধা, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, মুখে শান্ত অথচ ক্লান্তির একটা অভিব্যক্তি। কাকে চাই? রীতাভরি মহিলার দিকে এগিয়ে গেল। আমি রীতাভরি রায়, একটা পুরনো রেকর্ড দেখতে চাই। 15 বছর আগে এখানে একটা ছোট মেয়ে এসেছিল, নাম মেঘলা। বৃদ্ধা ভদ্রমহিলার চোখে এক মুহূর্তের জন্য যেন চমক খেলে গেল। তারপর খুব ধীরে ধীরে তিনি বললেন, মেঘলা নামটা বহু বছর পর আবার শুনলাম। রীতাভরি আর অয়ন একে অপরের দিকে তাকালো। আপনি ওকে চিনতেন? ভদ্রমহিলা একটু চুপ করে থেকে গেটের ভিতর দিকে ইশারা করলেন। ভিতরে আসুন, দাঁড়িয়ে এসব কথা বলা যাবে না। ওরা দুজনে ভিতরে ঢুকলো। পুরনো কাঠের চেয়ার, দেওয়ালে বাচ্চাদের আঁকা ছবি, এক কোণে একটা ছোট্ট বুক সেলফ। ঘরের মধ্যে একটা মায়া আছে, কিন্তু সেই মায়ার আড়ালে যেন চাপা পড়ে আছে বহু পুরনো কষ্টের গল্প। বৃদ্ধা নিজের চেয়ারে বসে বললেন,
নমস্কার, আমি সুহাসিনী দেবী। এই আশ্রমে দেখাশুনো করি, তা প্রায় 20 বছর হয়ে গেল। মেঘলাকে আমি নিজের হাতে মানুষ করেছি, বড় হতে দেখেছি। ও এখানে কিভাবে এসেছিল? সুহাসিনী দেবীর মুখ গম্ভীর হয়ে উঠল। এক রাতে পুলিশ ওকে এখানে নিয়ে আসে। বয়স তখন 8 কি 9, হ্যাঁ 8 কি 9 হবে। মেয়েটা একটা কথাও বলতো না, সারা রাত জানালার পাশে বসে থাকতো আর একটা কথাই বারবার বিড়বিড় করতো। ওই লোকটা বাবাকে মেরে ফেলেছে। রিতাভরির মাথায় বিদ্যুৎ খেলে গেল। সাথে সাথে বলল, ধন্যবাদ, আজ আমরা আসি, দরকার পড়লে আবার আসবো। আশ্রমের গেটের বাইরেই এক মুহূর্তের জন্য থেমে রইল রিতাভরি। বিকেলের আলো তখন ফিকে হয়ে এসেছে। উঠোনের ভিতর থেকে ভেসে আসা বাচ্চাদের হাসির শব্দটাও হঠাৎ করেই যেন দূরের মনে হচ্ছে। অয়ন পাশ থেকে বলল, কি ভাবছো? রিতাভরির চোখ স্থির, গলা ঠান্ডা কিন্তু দৃঢ়। এতক্ষণ আমরা বর্তমানকে ধরে এগোচ্ছিলাম, কিন্তু খুনের উত্তর লুকিয়ে আছে অতীতে। 15 বছর আগের সেই রাতেই সব শুরু হয়েছিল। মানে? রিতাভরি দ্রুত হাঁটতে হাঁটতে বলল, মানে দেবাশিস লাহিড়ীর মৃত্যু কোনো হঠাৎ রাগের ফল নয়, এটা বহু বছরের জমে থাকা প্রতিশোধ। আর সেই প্রতিশোধের বীজ পোঁতা হয়েছিল 15 বছর আগে। ওই কেস ফাইল খুলেই সব বেরিয়ে আসবে, কে মারা গিয়েছিল, কাকে ফাঁসানো হয়েছিল, কে জেল খেটেছিল, আর কেন আজ দেবাশিসকে মরতে হলো। গাড়ির দরজাটা খুলে উঠে বসলো সে। ফোন বের করে নাম্বারটা ডায়াল করলো। হ্যালো, হ্যাঁ বলো। রিতাভরি কোনো ভূমিকা না দিয়ে সোজা বলল, আমি লালবাজারে আসছি, তুমি আর্কাইভ সেকশনে খবর দাও। 15 বছর আগের একটা দুর্ঘটনার কেস ফাইল চাই। সম্ভবত সেটা দুর্ঘটনা বলে ক্লোজ করা হয়েছিল, কিন্তু ওটা দুর্ঘটনা ছিল না, একটা সাজানো সত্যি ছিল। সৌম্যজিৎ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তুমি কিছু পেয়েছো? হ্যাঁ, কতক্ষণে পৌঁছবে? 20 মিনিট। ফোনটা কেটে রিতাভরি জানলার বাইরে তাকালো। কলকাতার ব্যস্ত রাস্তা ছুটছে, কিন্তু ওর মাথার ভিতরে আরো দ্রুত ছুটছে ছিন্ন সুতোয় বাঁধা ঘটনাগুলো। লালবাজারে পৌঁছে তারা দ্রুত সৌম্যজিতের কেবিনের দিকে ছুটল। সৌম্যজিৎ তখন নিজের কেবিনে বসে কিছু ফাইল পড়ছিল। রিতাভরি আর অয়ন দরজা ঠেলে ভিতরে ঢুকতেই সৌম্যজিৎ ফাইল বন্ধ করে উঠে দাঁড়ালো। চলো, ফাইলটা বের করিয়েছি। রিতাভরি এক মুহূর্ত নষ্ট না করে বলল, চলো। আর্কাইভ রুমে ঢুকতেই ধুলো, পুরনো কাগজ এবং স্যাঁতস্যাঁতে গন্ধ একসাথে নাকে এলো। দেওয়াল জুড়ে র্যাক, তার মধ্যে সারি সারি পুরনো ফাইল, মাঝখানের টেবিলে রাখা মোটা বাদামি কভারের ফাইল, উপরে লেখা কেস নাম্বার 47 2011, সাবজেক্ট রোড অ্যাক্সিডেন্ট ডেথ, নিত্যানন্দ দত্ত, ক্লোজড। রিতাভরি ফাইলটা খুলল। প্রথম পাতায় মৃত ব্যক্তির ছবি, একজন সাধারণ শ্রমিক, রোদে পোড়া মুখ, চোখে সরলতা। নাম নিত্যানন্দ দত্ত, পেশায় একজন ড্রাইভার। সরকারি রিপোর্ট বলছে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু। সরকারি রিপোর্ট অনেক সময় সত্যি লুকোয়। এরপর অয়ন পাশের কাগজটা তুলে নিল। ওর চোখ বড় হয়ে গেল। এখানে একটা নাম আছে, অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার অরিন্দম সেন। ঘরটা নিস্তব্ধ। রিতাভরির চোখ সরু হয়ে এলো। অরিন্দম সেন মধুরিমা লাহিড়ীর ভাই। সৌম্যজিৎ মাথা নাড়ল। হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার রাতে গাড়ি চালাচ্ছিল অরিন্দম। কোর্ট তাকে 5 বছরের সাজা দেয়, কিন্তু জেলের ভিতর 2 বছরের মাথায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। রিতাভরি দ্রুত পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ থেমে গেল। একটা পাতার ওপরে লাল কালি দিয়ে লেখা, উইটনেস মেঘলা দত্ত, মাইনার, স্ট্যাটাস মিসিং, আনট্রেসেবল। আমাদের সন্দেহটাই ঠিক, ওই বাচ্চা মেয়েটি মেঘলা। কিন্তু মিসিং, ওকে তো অনাথ আশ্রমে রাখা হয়েছিল। কেউ ইচ্ছে করে এইগুলো করেছে যাতে সত্যিটা সামনে না আসে। রিতাভরি ফাইলের শেষ পাতাটা সামনে ঘুরিয়ে দিল। সেখানে তদন্তকারী অফিসারের নাম ইন্সপেক্টর প্রবীর লাহিড়ী। লাহিড়ী দেবাশিসের পদবী? ভাই মানে পুরো কেসটাই পরিবার মিলে চাপা দিয়েছিল? না, এর থেকেও বড় কিছু আছে। ঠিক তখনই আর্কাইভ রুমের দরজায় টোকা পড়ল।
এক কনস্টেবল ভেতরে ঢুকে বলল, স্যার, একজন মহিলা এসেছেন। উনি বলছেন এই কেসের ব্যাপারে কথা বলতে চান। নাম? মেঘলা। সৌম্যজিতের কেবিনে নিস্তব্ধতা নেমে এসেছে। মেঘলা মাথা নিচু করে বসে আছে, চোখে জল চিকচিক করছে। মেঘলা ধীরে ধীরে বলতে শুরু করলো, আমার বাবা সেদিন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, কিন্তু দুর্ঘটনার পরে সত্যিটা চাপা দেওয়া হয়েছিল। দেবাশিস লাহিড়ী নিজের প্রভাব খাটিয়ে সব দোষ চাপিয়ে দেয় একজন নির্দোষ মানুষের ঘাড়ে, অরিন্দম সেন। অয়ন চমকে উঠল। নামটা যেন কোথাও গেঁথে গেছে তার ভেতরে, কিন্তু সে কিছু বলল না। অরিন্দম বাবু বারবার বলেছিলেন তিনি নির্দোষ। কেউ শোনেনি। জেল, অপমান, অসুস্থতা সব মিলিয়ে মানুষটা ধীরে ধীরে শেষ হয়ে যান। আর সেই অন্যায়ের আগুন বহু বছর ধরে চলেছে মধুরিমা দেবীর ভিতরে। ঠিক তখনই সৌম্যজিৎ দ্রুত ঘরে ঢুকল, তার হাতে ফরেন্সিক রিপোর্ট। রীতাভরি সব মিলে গেছে। কি পেয়েছো? সৌম্যজিৎ রিপোর্টটা টেবিলে রাখল। সার্চ ওয়ারেন্ট দিয়ে আমরা মধুরিমা দেবীর ঘর তল্লাশি করেছি। ওখান থেকে একটা পেপার কাটার উদ্ধার হয়েছে। ফলার গোড়ায় শুকনো রক্তের দাগ ছিল। ফরেন্সিক কনফার্ম করেছে ওটা দেবাশিস লাহিড়ীর রক্ত। দেবাশিসের হাতের নখে যে চামড়া টিস্যু পাওয়া গিয়েছিল সেটা মধুরিমা দেবীর ডিএনএর সঙ্গে ম্যাচ করেছে। আর পেপার কাটারে স্পষ্ট মধুরিমা দেবীর ফিঙ্গারপ্রিন্ট। মানে খুনের সময় দেবাশিস শেষ চেষ্টা করেছিল আত্মরক্ষার, আর সেই ধস্তাধস্তিতেই প্রমাণ রেখে গেছে। ও আরেকটা কথা, তোমাকে প্রাইভেট নাম্বার থেকে ফোন করে যে হুমকি দেওয়া হচ্ছিল সে ঈশান লাহিড়ী। ঈশান? কেন? খুনের রাতে বাড়ির সিসিটিভি কয়েক মিনিটের জন্য অফলাইনে যায়। প্রথমে মনে হয়েছিল টেকনিক্যাল গ্লিচ, কিন্তু সাইবার সেল দেখেছে সেটা রিমোট লগ ইন করে ম্যানুয়ালি বন্ধ করা হয়েছে। লগ ইন ট্রেস হয়েছে ঈশানের ল্যাপটপ থেকে। সে মাকে বাঁচাতে চেয়েছিল। সবটাই তো বুঝলাম, কিন্তু মেঘলা, তুমি এতদিন ধরে লুকিয়েছিলে কেন? আমি দেবাশিস বাবুকে খুন হতে দেখে নিয়েছিলাম, আর সেটা ঈশান দাদা দেখে ফেলেছিল। তাই সেই দিন রাতে আমি লাহিড়ী বাড়ি ছেড়ে আশ্রমে চলে আসি। ঈশান দা আমাকে খুঁজতে ওই আশ্রমে গিয়েছিল, ফোনও করেছিল। তবে ঠাম্মা, মানে আপনারা যার সাথে কথা বলেছিলেন, উনি আমাকে বাঁচিয়ে নেয়। আপনারা যখন আশ্রমে যান আমি দেখেছি আপনাদেরকে, তাই তো আর শান্ত থাকতে পারিনি, এখানে ছুটে এলাম। তাহলে ঈশান আমাদের বলল কেন যে তুমি ওকে ফোন করেছিলে? ওটা সম্পূর্ণ মিথ্যে। আমি ঈশান দাদাকে ফোন করিনি। ঘরের ভিতর মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। মানে? কিন্তু ঈশান তো বলেছিল তুমি ওর সঙ্গে যোগাযোগ করেছিলে। মিথ্যে। আমি সেদিন রাতে সব দেখার পর ভয় পেয়ে পালিয়ে যাই, তারপর আর কখনো ওর সঙ্গে কথা বলিনি। রীতাভরির চোখ ধীরে ধীরে সরু হয়ে এলো। কয়েক সেকেন্ড সে কোনো কথা বলল না, যেন মাথার ভিতরে খুব দ্রুত কিছু মিলিয়ে নিচ্ছে। ঈশান আমাদের ভুল দিকে চালিত করছিল। মানে? ঈশান জানতো মেঘলা খুনটা দেখেছে, তাই ও প্রথম থেকেই একটা গল্প তৈরি করছিল, যেন মেঘলাই ওর সঙ্গে যোগাযোগ করছে, যেন মেঘলা কিছু লুকোচ্ছে। এতে তদন্তের ফোকাস মেঘলার দিকে চলে যায়। অয়নের চোখ বড় হয়ে গেল। আর সেই জন্যেই ও তোমাকে এই অদ্ভুত কথাগুলো বলেছিল? হ্যাঁ, যাকে সবাই সবচেয়ে বেশি বিশ্বাস করে সেই সবচেয়ে বিপজ্জনক। কথাটা আসলে আমাদের বিভ্রান্ত করার জন্য বলা। ঈশান দাদা জানতো কেউ কোনোদিন মধুরিমা দেবীকে সহজে সন্দেহ করবে না। সৌম্যজিৎ টেবিলের উপরে হাত রাখল। তাহলে পুরো ছবিটা পরিষ্কার। মধুরিমা দেবী খুন করেছেন, আর ঈশান প্রমাণ লুকিয়ে ওকে বাঁচাবার চেষ্টা করেছে। ঠিক তাই। সে সিসিটিভি বন্ধ করেছে, মিথ্যে তথ্য দিয়েছে, আর মেঘলাকে আড়াল থেকে ভয় দেখিয়েছে, যাতে আসল সত্যিটা বেরোতে না পারে। কিন্তু একটা জিনিস এখনো বুঝতে পারছি না, ঈশান কেন এত দূর গেল? ঘরের কোণে দাঁড়িয়ে থাকা মেঘলা ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল। কারণ ঈশান দাদা ছোটবেলা থেকেই নিজের বাবাকে ঘৃণা করত। সবাই ওর দিকে তাকালো। বাইরে থেকে দেবাশিস বাবু যত ভালো মানুষ ছিলেন, বাড়ির ভিতরে উনি ততটা একেবারেই ছিলেন না। ঈশান দাদা ছোট থেকেই দেখেছে কিভাবে উনি সবাইকে নিয়ন্ত্রণ করতেন, এমনকি মধুরিমা দেবীকেও। তাই যেদিন খুনটা হলো ঈশান দাদা ওনাকে আটকায়নি,
বরং মাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রীতাভরি চোখ বন্ধ করল। এবার আর কোনো ধোঁয়াশা নেই, সব উত্তর ওর সামনে এসে গেছে। লাহিড়ী ম্যানশনের বিরাট ড্রয়িং রুমে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। বাইরে তখন রাত নেমে গেছে। জানলার কাছে বৃষ্টির জল ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে মধুরিমা দেবী, সাদা শাড়িতে, শান্ত এবং স্থির, যেন বহুদিন ধরেই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলেন। ঈশান একটু দূরে দাঁড়িয়ে, মুখ শক্ত, কিন্তু চোখে স্পষ্ট অস্থিরতা। সৌম্যজিৎ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, সঙ্গে দুজন কনস্টেবল। সৌম্যজিৎ সামনে এসে গম্ভীর গলায় বলল, মধুরিমা লাহিড়ী, দেবাশিস লাহিড়ীকে খুন করার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আপনার ঘর থেকে পাওয়া পেপার কাটারে দেবাশিস বাবুর রক্ত, আপনার ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ সব ম্যাচ করেছে। মা কাউকে ইচ্ছে করে মারেনি। কিন্তু তুমি সিসিটিভি বন্ধ করেছিলে, মিথ্যে তথ্য দিয়েছিলে, আর মেঘলাকে ভয় দেখিয়েছিলে। ঈশান নিশ্চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে নিচু গলায় বলল, আমি শুধু মাকে বাঁচাতে চেয়েছিলাম। সৌম্যজিৎ কনস্টেবলকে ইশারা করতেই হাত করা শব্দ ঘরে ছড়িয়ে পড়ল। তারপরে সৌম্যজিৎ ঈশানের দিকে তাকিয়ে বলল, প্রমাণ লুকোনো এবং তদন্ত বিভ্রান্ত করার অভিযোগে তোমাকেও গ্রেফতার করা হচ্ছে। আপনি অবাক করা কাণ্ড ঘটালেন মিসেস মধুরিমা লাহিড়ী। নিজেই নিজের স্বামীকে খুন করে আবার সেই কেসের তদন্তের ভার আমার হাতে দিলেন। কারণ আমি চেয়েছিলাম যে সব সত্যিটা সামনে আসুক। দেবাশিস ঠিক কেমন মানুষ ছিল সেটা বোধহয় আমি ছাড়া আর কেউ জানতো না। বাইরে সবাই তোকে ভগবান ভাবতো, অথচ নিজের দোষ ঢাকতে আমার ভাইটাকে ফাঁসিয়েছিল। জেলেই আমার ভাই মারা যায়, আর দেবাশিস দিব্যি সমাজসেবীর মুখোশ পরে ঘুরে বেড়াতো। রীতাভরি ঠান্ডা চোখে মধুরিমা আর ঈশানের দিকে তাকালো। আর ওই রেজিস্ট্রারে অরিন্দম সেনের নামটা, ওটাও কি আপনাদের বানানো? হ্যাঁ, ওটাও ভুয়ো ছিল। আমরা জানতাম বাবা চিঠিটা দেখার পর ভয় পেয়ে রেজিস্ট্রির খাতা দেখতে চাইবে। সেখানে অরিন্দম সেনের নাম দেখে ওর মানসিক চাপ আরো বাড়বে। মানে তোমরা আগে থেকেই সব পরিকল্পনা করেছিলে? বাবা সারা জীবন সবাইকে ভয় দেখিয়ে বেঁচেছে। শেষ কয়েকটা দিন আমরা চেয়েছিলাম ও নিজেই নিজের ভয় নিয়ে বাঁচুক। তার মানে আপনারা দুজন অনেক আগেই পরিকল্পনা করে মাঠে নেমেছিলেন। সৌম্যজিৎ কনস্টেবলদের চোখের ইশারায় ওনাদের নিয়ে যেতে বলল। এক সপ্তাহ পর পার্ক স্ট্রিটের একটা শান্ত ক্যাফের জানালার ধারে বসে আছে রীতাভরি। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। কাচের গায়ে ছোট ছোট জলের ফোঁটা জমে শহরটাকে আরো ঝাপসা করে দিয়েছে। টেবিলের উপরে বসে অয়ন কফির কাপে চুমুক দিল, বলল, অবশেষে একটা কেস শেষ হলো। সব কেস শেষ হয় না। অয়ন কয়েক সেকেন্ড চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। তারপরে নিচু গলায় বলল, জানো, আমি প্রথম দিন থেকেই শুধু দেবাশিস লাহিড়ীর কেসটা কভার করছিলাম না, আমি আর একটা উত্তরও খুঁজছিলাম। কি উত্তর? অয়ন ধীরে ধীরে কফির কাপটা নামিয়ে রাখল। আমার বাবার মৃত্যুর সত্যিটা। রীতাভরির চোখ স্থির হয়ে গেল। আমার বাবার নাম ছিল অরিন্দম সেন। কয়েক মুহূর্ত পরে ক্যাফেটা যেন নিস্তব্ধ হয়ে গেল। তাহলে তুমি এতদিন? হ্যাঁ, সত্যিটা জানতে চেয়েছিলাম, কিন্তু ভাবিনি সেই পথে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। বাইরে বৃষ্টির শব্দ আরো কিছু বেড়ে গেল। রীতাভরি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, আর এখন সত্যিটা তো জেনে গেছো। এখন মনে হচ্ছে কিছু উত্তর পাওয়ার পর মানুষ নতুন কিছু খুঁজতে শুরু করে, হয়তো একটু শান্তি, আর এমন কাউকে যার সামনে নিজেকে লুকোতে হয় না। রীতাভরি প্রথমবার কোনো উত্তর দিল না, শুধু জানলার বাইরে তাকিয়ে হালকা হাসল। ক্যাফের উষ্ণ আলোয় বহু অন্ধকার পেরিয়ে আসা দুটো মানুষ নিঃশব্দে বসে রইল।
এতক্ষণ শুনছিলেন লেখিকা অপূর্ণা সাধুকার লেখা গল্প একটি অসমাপ্ত বিচার। এই গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গল্প পাঠে আলাপন, গল্পের সূত্রধার আমি অভিক, রীতা ভুরি সেন দুর্বা, অয়ন মুখার্জি অতনু, দেবাশিস লাহিড়ী পার্থ, মধুরিমা লাহিড়ী সঞ্চালী, মেঘলা বর্ণালী, ইন্সপেক্টর সৌম্যজিৎ অভিযান, ঈশান রৌনক, হরিপদ পার্থ, পুলিশ কনস্টেবল অভিক, বয়স্ক মহিলা অস্মিতা, ডেলিভারি বয় ও সিকিউরিটির চরিত্রে অভিক, নাট্যরূপ পৌত্তষা, শব্দগ্রহণ ও আবহ সায়র দে, প্রচ্ছদ বৃষ্টি, পরিচালনায় টিম গল্পস্রোত। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আবার আসছি আরও একটা সুন্দর গল্প নিয়ে আগামী পর্বে।